দুধে গরদের থানে আবৃত, দুধে গরদের মতোই রঙের দীর্ঘ ঋজু পাতলা ছিপছিপে মহালক্ষ্মীর দেহখানা যেন মোমবাতির শিখার মতো দেখাচ্ছে। বাতাসবিহীন ঘরের মধ্যে জ্বলা বাতির স্থির নিষ্কম্প শিখার মতো। মুহূর্তের জন্য স্থির নিষ্কম্প হয়ে দাঁড়ায় এই কালো পাথরের চাঁইগুলো। মহালক্ষ্মী দরজার চৌকাঠের বাইরে একখানা পা রেখে ঈষৎ এগিয়ে এসে বলেন, কি হয়েছে? কারো মুখে কথা নেই। মহালক্ষ্মী একটুক্ষণ অপেক্ষা করে বলেন, কি মুশকিল, বলবি তো কি হয়েছে? তবুও সব মুখে কুলুপ আঁটা। মহালক্ষ্মী অনুমান করেন আসামি তাঁর খোকাই। মহালক্ষ্মীর মুখের উপর বলতে পারছে না। যা উদ্ধত অহংকারী মদগর্ব ছেলে নির্ঘাত কাউকে চাবুক মেরেছে, অথবা ইতর কোনো গালাগালি দিয়েছে। বাগদির ছেলে, ওরা সব সইতে পারে, পারে না শুধু অপমান সইতে। মহালক্ষ্মী সেটা জানেন, তাই সরাসরি প্রশ্ন করে ওঠেন, কি করেছে দাদাবাবু? কি করেছে দাদাবাবু? কি করেছে দাদাবাবু? কে মুখ ফুটে বলতে পারবে সে কথা? যারা ভীম গর্জনে ওই দাদাবাবু নামের আসামিটার মুন্ডুটা চাইছিল, তারাও যেন হঠাৎ বোবা হয়ে গেল। কেউ কারো মুখের দিকে তাকাচ্ছেও না, সকলের চোখ মাটির দিকে। মহালক্ষ্মী আবার সেই প্রশ্নটাই করেন, সজোরে সতেজে। ভয় পাবার কিছু নেই, বল কি করেছে দাদাবাবু? কিন্তু প্রশ্ন করার পূর্ব মুহূর্তেও কি ভাবতে পেরেছিলেন মহালক্ষ্মী তার প্রশ্নের এই ভয়ঙ্কর বীভৎস উত্তরটা ছুটে এসে তার মুখের উপর আছড়ে পড়বে? মহালক্ষ্মীকে দরজা খুলে বেরিয়ে আসতে দেখার সঙ্গে সঙ্গে যে হিংস্র তাণ্ডবটা সহসা শুষ্ক হয়ে গিয়েছিল, সেটা আবার প্রচণ্ড বেগে ফেটে পড়ে। এরই মধ্যে একটা চেরা ফাটা বীভৎস গলা কঠোর স্বরে দাবি করে, বের করে দেন ওই কুকুরটারে, এর মুন্ডুটা নখে ছিঁড়ে ফেলাই, আমার কচি মেয়েটারে ওই কুকুরটা। হঠাৎ হাউ হাউ করে কেঁদে ওঠে সেই গলার অধিকারী। চাপার আমার এখনো 14 পুরোয়নি মা, সবে বের কথা উঠছিল। আমার সেই সোনার পুতুলটারে আমবাগানে একা পেয়ে ওই রাক্ষসটা তারে একেবারে, গো মাগো, জলজান্ত মেয়েটা আমার মোড়ে কাঠ হয়ে পড়ে রয়েছে মা, মুখ দিয়ে ফেনা কাটছে, ওরে বাপরে। হঠাৎ ধাই ধাই করে নিজের বুকে গোটা কয়েক কিল মেরে লোকটা বৈঠকখানা ঘরের রোয়াকে উঠে আসে। গরিবের থানা পুলিশ নেই মা, ওই শয়তানটারে আমি কুকুর দিয়ে খাওয়াবো, আগুন দিয়ে পুড়িয়ে মারবো, বের করে দেন ওডারে, বের করে দেন, আপনার পুত্তুর নয় শত্রুর। নিষ্কম্প মোমবাতির শিখা মুহূর্তের জন্য কেঁপে ওঠে, তারপর স্থিরভাবে উচ্চারণ করে, রামলগন, যাও দাদাবাবুকে এনে দাও। দাদাবাবুকে এনে দাও? কি সর্বনেশে কথা! ডেকে দাও নয়, এনে দাও। অর্থাৎ এই ক্ষুধার্ত হিংস্র জানোয়ারদের মুখে নিক্ষেপ করো তাকে ধরে নিয়ে এসে?
রামলগন অনর। আর একবার সেই অমোঘ আদেশ উচ্চারিত হয়। রামলগন, দাঁড়িয়ে কেন? যাও, নিয়ে এসো। অগত্যাই সে আদেশ পালন করতে যেতে হয় তাকে। কিন্তু একটুক্ষণ পরে মাথা হেঁট করে চলে এসে অস্ফুটে যা জানায় তার অর্থ হচ্ছে ঘর ভিতর থেকে বন্ধ, কেউ খুলে তো দেয়নি, সাড়াও দেয়নি। ও, ঘর ভিতর থেকে বন্ধ? মহালক্ষ্মী অদ্ভুত একটা ধাতব গলায় বলেন। বন্ধ দরজা কি করে খোলাতে হয় এটা বুঝি তোমার জানা নেই রামলগন? বাপ ঠাকুরদার কাছে শিখে নাওনি কখনো? ঠিক আছে, এরা জানবে। হেই, তোমরা উঠে এসো, চলে এসো আমার সঙ্গে। দরজা ভেঙে তোমাদের আসামিকে বার করে নিয়ে যাও। মাইজি! রামলগনের আর্তস্বরটা বাতাসে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো কণ্ঠ। মা, বড় মা, দিদিমা। বউ, তুমি কি পাগল হয়ে গেলে? মহালক্ষ্মী তেমনি কঠোর ধাতব কণ্ঠে বলেন। পাগল হলে দোষ দিতে পারতে না ঠাকুরঝি, কিন্তু পাগল আমি হইনি। আমি সুস্থ আছি, ভয়ঙ্কর রকমের সুস্থ। কই, উঠে এসো তোমরা। এ ডাকে কি উঠে এলো ওরা? তা হয় না। ওরা শুধু কয়েকজন হুড়মুড়িয়ে দাওয়ায় উঠে এসেছিল, কিন্তু চৌকাঠ ডিঙোতে পারেনি, খতিয়ে দাঁড়িয়ে পড়েছিল। মহালক্ষ্মী সেদিকে তাকিয়ে দৃঢ় গলায় বলেন, ভয় পাবার দরকার নেই, চলে এসো, আমি হুকুম দিচ্ছি। কিন্তু তবুও ওরা এগিয়ে এলো না। আবার হঠাৎ ওরা তখনকার মতো স্তব্ধ হয়ে গেল। আর যারা দাওয়ায় উঠে পড়েনি তারা পরস্পরের সঙ্গে নিচু গলায় কি বলা বলি করতে করতে কাঁধের গামছাখানা টেনে নিয়ে ঘাড় গলা মুছতে লাগল। মহালক্ষ্মী কারোর মুখের দিকে তাকাচ্ছেন না, বাড়ির কারোর দিকে না, ওদের কারোর দিকে না, যেন অদৃশ্য কারো মুখোমুখি দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছেন। কি হলো? মহালক্ষ্মীর কণ্ঠে অসহিষ্ণুতা। নিয়ে যা তোদের আসামিকে, কুকুরে খাওয়া, আগুনে পোড়া, যা খুশি করগে যা, কেউ বাধা দেবে না। মা! এখন স্তব্ধতা। একটা বুড়ো মতো লোক এগিয়ে এসে হাত জোর করে বলে, মেয়ের শোকে কেষ্টার মাথার ঠিক নাই মা। কি বলতে কি বলেছে, কসুর নেবেন না। কসুর? মহালক্ষ্মীর সেই ধাতব স্বর এখন একটা ধারালো অস্ত্রের মতো বাতাসকে দুচির করে ফেলে আকাশে ওঠে। তোমাদের কিসের কসুর? চিরটাকাল দুনিয়ার সব কসুর নিজেদের ঘাড়ে নিয়ে নিয়েই তোমরা বদমাইশদের আস্পর্দা বাড়িয়ে এসেছ। কিন্তু সাজা তো ওকে পেতেই হবে। ওকে তোমাদের হাতে সঁপে না দেওয়া পর্যন্ত আমার ছুটি নেই। বেশ, আমিই যাচ্ছি, দেখি দরজা খোলাতে পারি কি না। মহালক্ষ্মী ঘুরে দাঁড়ালো, কিন্তু সেই বুড়ো লোকটা আরও কাছাকাছি এগিয়ে এসে গভীর গম্ভীর গলায় বলে, শাস্তি ওনার পাওয়া হয়ে গেছে মা ঠাকরুন, আমরা বিদেয় নিচ্ছি। কেষ্ট বুঝে নেবে। ভগবান না মারলে মানুষের কি সাধ্য যে মারে।
ভগবান আগেই মেরে রেখেছিল ওরে। আস্তে আস্তে ভিড় পাতলা হয়েই আসছিল। এখন সবটাই ফাঁকা হয়ে যায়। 2-3 জনে মিলে সেই হতভাগ্য কেষ্টটাকে ধরে ধরে নিয়ে যায় মৃদু স্বরে কিছু বোঝাতে বোঝাতে। বাড়ির লোকগুলোও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এখন নেমে এসেছে মালতী, অগ্রবর্তিনী পৃষ্ঠবল সেই বিধবা পিশাশুড়ি। বিপদ কেটে গেছে দেখে তিনি বোধহয় সাহস করে ডেকে এনেছেন। মালতীর চুল এলোমেলো, কাপড় জামা বিপর্যস্ত, মুখ চোখ রক্ত ফেটে পড়ার মতো রাঙা। মালতী তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে ওঠে, মা! মা হয়ে আপনি ওকে ডেকে এনে ওই খেপা নেকড়েদের মুখে ফেলে দিতে চাইছিলেন? মহালক্ষ্মী এখন দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে। মহালক্ষ্মী ওই আগুন ভরা মুখের দিকে তাকিয়ে বলেন, চাইছিলাম বই কি বৌমা, মা বলেই তো চাইছিলাম। মালতী তীব্র তীক্ষ্ণ গলায় বলে ওঠে, কি করে চাইছিলেন মা? আপনি কি ওকে পেটে ধরেননি? মহালক্ষ্মী ক্লান্ত হতাশ গলায় বলেন, পেটে ধরেছি বলেই তো এত শাস্তি বৌমা। কি জানি মা, আপনার কথার কি মানে? আমি তো বন্ধ দরজার গায়ে ঘরের সব বাক্স তোরঙ্গ ঠেসিয়ে রেখে নিজে তার ওপর বসে থেকে ঠক ঠক করে কেঁপেছি, আর ভেবেছি আমায় না মেরে ওকে ছুঁতে পারবে না। নেহাত চলে গেল তাই, যদি হাতে পেত। মহালক্ষ্মী আরও ক্লান্ত গলায় বলেন, হাতে পেলে হয়তো ভালোই হতো বৌমা। ভালো হতো? হাতে পেলে ভালো হতো? হয়তো হতো। মহালক্ষ্মী অদ্ভুত একটা নির্লিপ্ত গলায় বলেন, ওরা চলে গেল বলে তো আর খুনের হিসেবটা চলে গেল না। দেশের আইন আদালতও রইল। আইন? বিধবা ননদ এখন মালতীকে ডিঙিয়ে এসে ব্যঙ্গ হাসি হেসে বলেন, আইনের কথা বাদ দাও বউ, আইন তো হয় কে নয় আর নয় কে হয় করবার জন্যেই আছে। কোর্টে অনায়াসেই প্রমাণ করে দেওয়া যাবে খোকা 2 দিন দেশেই ছিল না, কলকাতায় ছিল। মহালক্ষ্মীও একটু হাসেন, ক্লান্ত, বিষণ্ণ, নিরাসক্ত অদ্ভুত একটা হাসি। কি করে সে প্রমাণ করবে ঠাকুরঝি? সব আগে তো আমাকেই সাক্ষী মানতে আসবে। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে, আরও এমন গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার গল্প আসলেই সবার প্রথমে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। অনেক ধন্যবাদ।